40 বদ্রীদাস টেম্পল স্ট্রিটে যথারীতি হাজির হলাম। তখন দেখলাম কেষ্টদা গাড়িতে উঠবার জন্য ঠেস দিয়ে দাঁড়িয়ে আছেন। আমি তাড়াতাড়ি দোতলায় গিয়ে শ্রী ঠাকুরের আসনের সামনে অর্ঘ্যটা রেখে প্রণাম করে হাতে নিয়ে দ্রুত নিচেই নেমে এলাম। অর্ঘ্যটা কেষ্টদার হাতে দিতেই তিনি খুব খুশি হয়ে বললেন, তুমিই প্রথম ব্যক্তি যে বড়াল বাংলো কেনার প্রথম অর্ঘ্যটা আমার হাতে দিয়েছো। তোমার কথা আমি ঠাকুরকে গিয়ে জানাবো। কথাটা শুনে আমার ভীষণ আনন্দ হলো। একটা অনাবিল তৃপ্তি নিয়ে বাড়ি ফিরে এলাম। সৎসঙ্গ জীবনধারা চ্যানেলের আজকের নিবেদন পরম দয়ালের দয়া। কাহিনী প্রফুল্ল রঞ্জন চক্রবর্তী। আলোচনা পত্রিকা 4 জানুয়ারি 2016। 1954 সাল, সম্ভবত পয়লা বৈশাখ। গোল তাসুতে শ্রী ঠাকুর শ্বেত শুভ্র আসনে অধ্যশায়িত, পূর্ব দিকে মাথা দিয়ে বর্তমান মেমোরিয়ার দিকে তাকিয়ে আছেন। আমি শ্রী ঠাকুরের পায়ের দিকটায় দাঁড়িয়ে আছি, অতি উজ্জ্বল তাম্রবর্ণের ন্যায় পায়ের রং অবলোকন করছি। এমন সময় শ্রী ঠাকুর আমাকে বললেন, এই তোর পাঞ্জা আছে? পাঞ্জা জিনিসটা কি তখন আমি বুঝতাম না, চুপ মেরে গেলাম। তখন আমার ঋত্বিক যামিনীকান্ত রায়চৌধুরীদা বর্তমান মেমোরিয়ার কাছে দাঁড়িয়ে একজনের সাথে কথা বলছিলেন। তিনি লক্ষ্য করলেন ঠাকুর যেন আমায় কিছু বলছেন। তিনি তাড়াতাড়ি এসে আমাকে জিজ্ঞাসা করলেন, ঠাকুর আপনাকে কি জিজ্ঞাসা করছিলেন? আমি বললাম, ঠাকুর বললেন পাঞ্জা আছে কিনা। আমার সাথে কথা বলতে দেখে ঠাকুর যামিনীদাকে জিজ্ঞাসা করলেন, এই তোর মাধ্যমে নাম পাইছে নাকি? যামিনীদা বললেন, আজ্ঞে হ্যাঁ। শ্রী ঠাকুর যামিনীদাকে বললেন, ওকে কেষ্টদার কাছে নিয়ে যা, ওকে ঋত্বিকের পাঞ্জা দেওয়ার ক। আমি তখন ভাবলাম, যামিনীদা যা করে বেড়ায় আমাকে তাই করতে হবে। আমি শ্রী ঠাকুরকে হাত জোর করে বললাম, বাবা আমি আমাকে জানি না, আপনি আমাকে জানেন। আপনি যদি মনে করেন পাঞ্জার মর্যাদা আমাকে দিয়ে রক্ষা পাবে তবে আমাকে দেবেন, নতুবা দেবেন না। এই কথা শুনে শ্রী ঠাকুর বললেন, শোন, আমার এই কাম বামনের কাম, তোরা যদি এই জোয়াল ঘাড়ে না করিস তবে কে করবে? এরপর চুম মেরে গেলাম। যামিনীদা শ্রী ঠাকুরকে বললেন, ওর তো এখনো সস্তায়নী হয়নি। শ্রী ঠাকুর শুনে বললেন, সস্তায়নী দিয়ে দেগা। তারপর যামিনীদা আমাকে সস্তায়নী দিয়ে কেষ্টদার বাড়িতে নিয়ে গেলেন। কেষ্টদা আমাকে দেখে খুব খুশি হলেন। কেষ্টদা একটা চিরকুলটিকে যামিনীদার হাতে দিয়ে বীরেন ভট্টাচার্যের কাছে পাঠালেন। শ্রদ্ধাভাজন বীরেনদা সেই মুহূর্তে পাঞ্জার কাগজপত্র প্রস্তুত করে নিজেই কেষ্টদার নিকটে এলেন। কেষ্টদা পাঞ্জা নিয়ে শ্রী ঠাকুরের হাতে দিলেন। শ্রী ঠাকুর পাঞ্জা কপালে ঠেকিয়ে আমার হাতে তুলে দিলেন। সেই দিন থেকে আজও তার জোয়াল বয়ে নিয়ে চলেছি। এবার আরেকটি স্মরণীয় ঘটনা বলছি, যা স্মৃতির মণিকটায় জমা হয়ে আছে। সেই বড়াল বাংলো কেনার শুভ সংবাদ নিয়ে কলকাতার 40 বদ্রীদাস টেম্পল স্ট্রিটে হাজির হন তদন্তীন ঋত্বিক আচার্য কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য মহাশয়। তিনি কলকাতায় ও তার পার্শ্ববর্তী অঞ্চলের ঋত্বিক দাদাদের টেলিফোনে খবর পাঠিয়ে হাজির করেন। আমিও অফিস ছুটির পর হাজির হই। বড়াল বাংলো কেনা হবে শুনে ব্যক্তিগতভাবে আমার ভীষণ আনন্দ হচ্ছে, কারণ ঠাকুরকে আর ভাড়া বাড়িতে থাকতে হবে না। তিনি আমাদের বললেন, আপনারা যত শীঘ্র সম্ভব 210 টাকার ইউনিট সংগ্রহ করে দেওঘরে পাঠিয়ে দেবেন। এই প্রস্তাব শুনে আমি কেষ্টদাকে বললাম, আমি যদি আজই আমার ইউনিট আপনার হাতে দিয়ে দিই তা আপনি নেবেন? কেষ্টদা আমাকে বললেন, তুমি কখন দেবে? আমি তো আজ রাতের ট্রেনেই দেওঘর রওনা দেব। আমি তখন বললাম, আধ ঘন্টা সময় দিলেই আমি বাসা থেকে অর্ঘ্যটি নিয়ে আসব। কেষ্টদা সম্মতি দিতেই মিনিট 15-র মধ্যে বাসায় পৌঁছে যাই। এখানে একটা কথা বলে রাখি, মাসের শেষের 2 দিন আগে আমাদের বেতন হয়। তখন আমার বেতন ছিল 277 টাকা। বেতনের প্যাকেট তখন খোলা হয়নি, বেতন প্যাকেট বন্দি হয়ে আছে। বাসায় গিয়ে গোনার সুবিধার্থে 67 টাকা বের করে প্যাকেট রেখে বাকি টাকা 210 টাকা পকেটে নিয়ে 40 বদ্রীদাস টেম্পল স্ট্রিটে যথারীতি হাজির হলাম। তখন দেখলাম কেষ্টদা গাড়িতে উঠবার জন্য ঠেস দিয়ে দাঁড়িয়ে আছেন। আমি তাড়াতাড়ি দোতলায় গিয়ে শ্রী ঠাকুরের আসনের সামনে অর্ঘ্যটা রেখে প্রণাম করে হাতে নিয়ে দ্রুত নিচেই নেমে এলাম। অর্ঘ্যটা কেষ্টদার হাতে দিতেই তিনি খুব খুশি হয়ে বললেন, তুমিই প্রথম ব্যক্তি যে বড়াল বাংলো কেনার প্রথম অর্ঘ্যটা আমার হাতে দিয়েছো। তোমার কথা আমি ঠাকুরকে গিয়ে জানাবো। কথাটা শুনে আমার ভীষণ আনন্দ হলো। একটা অনাবিল তৃপ্তি নিয়ে বাড়ি ফিরে এলাম। বাড়িতে ফিরে এসে সবিস্তারে আমার স্ত্রীকে ঘটনাটা জানালাম। আমার স্ত্রী শুনে বলল, সারা মাস চলবে কি করে? ঘর ভাড়া, মুদির দোকান, দুধওয়ালা, ওরা তো আর শুনবে না। এতক্ষণে সম্বিত ফিরে পেলাম, কারণ তখন একবার মাথায় আসেনি
210 টাকার ইউনিট দিলে সারা মাস চলবে কিভাবে? স্ত্রীকে সান্ত্বনা দিয়ে বললাম, তুমি ওসব কিছু ভেবো না, ঠাকুরের দয়া ঠিক চলে যাবে। মাস শুরু হতেই বাড়িওয়ালা, মুদির দোকান, দুধওয়ালা সবাইকে একে একে হাত জোড় করে আমার অসুবিধার কথা জানালাম। তারা সবাই শুনে বললেন, ঠিক আছে ঠিক আছে, পরের মাসে একসঙ্গেই দিলেই হবে। ঠাকুরের দয়ায় সব ঠিকঠাক চলছে। মাসের ঠিক 10 দিন পর অফিসে রওনা হওয়ার মুখে আমার স্ত্রী আমাকে বলল, কাল থেকে হাত খরচের আর কোনো টাকা দিতে পারবো না। কথাটা শুনে আমার বুকের ভিতর বিদ্যুৎ তরঙ্গ খেলে গেল। তাই তো, কাল থেকে কিভাবে চলবে? হাত খরচের টাকা কে দেবে? এখানে আমার কোনো বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন কেউই নেই যে তাদের কাছে হাত পারলে কিছু অর্থ পাওয়া যাবে। তাছাড়া আমার ব্যাংক ব্যালেন্সও নেই। পথ চলছি আর খুব নাম করছি। অফিসে গিয়ে আমার নির্দিষ্ট আসনে গিয়ে বসলাম। মন খুবই ভারাক্রান্ত। অফিসের কর্মীরা আমার মুখ দেখে টের পেয়ে গেছেন কিছু একটা হয়েছে। তারা নানা মন্তব্য করতে লাগলেন। আমার শরীর খারাপ হয়েছে কিনা, আমার স্ত্রীর সঙ্গে ঝগড়াঝাটি হয়েছে কিনা, গুরু ভাইদের সঙ্গে কোনো মনোমালিন্য হয়েছে কিনা ইত্যাদি। আমি শুনে বললাম, ওসব ঠিক আছে। সমালোচনার ভয়ে আমি কাউকে কিছুই বলছি না। আমি আমার মতো কাজ করছি আর মনে মনে খুব নাম করছি। এমন সময় ঠিক 10:30 নাগাদ এয়ারপোর্ট থেকে আমার এক পূর্ব পরিচিত মানিক ওরফে পরিমল বিকাশ দত্ত আমাকে টেলিফোন করে বলল, প্রফুল্লদা, আপনার একটা এরিয়ার টাকা পাওনা হয়েছে। আপনি ঠিক 4টের সময় একটা রেভিনিউ স্ট্যাম্প নিয়ে এয়ারপোর্টে আমার কাছে আসবেন। আমি আপনাকে নিয়ে যাব। খবরটা শুনে খুব আনন্দ হলো। আবার নানা প্রশ্ন এসে ভিড় করলো। যাই হোক, সঙ্গে সঙ্গে অফিসের বড়বাবুকে বললাম, বড়বাবু আমাকে আজ 3টের সময় ছুটি দিতে হবে। আমার একটা জরুরি কাজ আছে। তিনি আমাকে যাওয়ার অনুমতি দিলেন। অফিসের কাজ মিটিয়ে 3টের সময় বেরিয়ে পড়লাম। ডালহৌসি স্কোয়ার থেকে এয়ারপোর্টগামী একটা বাসে উঠে পড়লাম। 20 মিনিটের মধ্যে এয়ারপোর্টে এসে পৌঁছালাম। এয়ারপোর্টে নেমে আমি চোখে সর্ষে ফুল দেখছি। বাড়িঘর, রাস্তাঘাট কিছুই চিনতে পাচ্ছি না। 9 বছরের মধ্যে বহু পরিবর্তন হয়ে গেছে। দেখছি যেখানে মাঠ ছিল সেখানে বড় বড় বিল্ডিং তৈরি হয়েছে। আমি পড়ে গেছি মুশকিলে। ভাবছি, কুলে এসে তরি বুঝি এবার ডুবে গেল। ভাবতে ভাবতে কান্না পেয়ে যাচ্ছে। পূর্ব পরিচিত লোকজন কাউকে দেখছি না। এদিকে ওদিকে তাকাতে তাকাতে টার্মিনাল হাউসে এসে ঢুকে পড়লাম। সেখানে ভাগ্যক্রমে মানিক ওরফে পরিমল বিকাশ দত্তের সাথে দেখা হয়ে গেল। আমাকে দেখেই মানিক বলল, কি প্রফুল্লদা, আপনি এসে গেছেন, চলুন তাড়াতাড়ি চলুন। ও আমাকে সিপিডব্লিউডি এর এসডিওর কাছে নিয়ে গেল। মানিক এসে এসডিওকে বলল, স্যার, ইনি প্রফুল্লরঞ্জন চক্রবর্তী। 9 বছর আগে আমাদের অফিসে চাকরি করতেন। ওনার এরিয়ার টাকা পাওনা হয়েছে, ওনার টাকাটা দিয়ে দিন। এসডিও সাহেব রেজিস্ট্রি বুক থেকে আমার নাম খুঁজে বের করে রেভিনিউ স্ট্যাম্পের উপর সই করিয়ে আমার হাতে 209 টাকা দিয়ে দিলেন। উক্ত টাকা থেকে ফাউন্ডেশনের চাঁদা বাবদ সঙ্গে সঙ্গে 5 টাকা দিয়ে দিলাম। মানিকের বন্ধু বান্ধবদের চা বিস্কুট বাবদ আরও 4 টাকা দিয়ে দিলাম। আমার মনে পড়ে, ওরা 15 জন বন্ধু চা বিস্কুট খেয়েও 4 টাকা খরচ করতে পারেনি, বরং বাস ভাড়ার টাকা মানিক আমার হাতে ফেরত দেয়। বাড়িতে ফিরে আমার স্ত্রীর হাতে 200 টাকা দিতেই ও চমকে উঠল। আমার স্ত্রী ভাবছে, এতগুলো টাকা আমি কোথায় পেলাম? চুরি বা ছিনতাই করেছে কিনা? আমার স্ত্রীকে সমস্ত ঘটনা বলার পর শ্রী ঠাকুরের দয়ার কথা ভেবে কাঁদতে লাগলো। আমিও কাঁদতে লাগলাম। কাল থেকে টাকার প্রয়োজন, আজই তিনি টাকা জোগাড় করে দিলেন। এটাই তার দয়া। ভাবছো বসে চলবে কি সে? ভাববার তুমি কে? ভাববার যিনি ভাবছেন তিনি, তুমি ভাবো তাকে। পরম প্রেমময় শ্রী ঠাকুর। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে রা আনন্দিত জয় গুরু। বন্দে প্রসূত।